আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ২০শে জুন ২০২৬, এই মুহূর্তে রাত ৮টা বেজে ১৩ মিনিট। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ৪৫ বছরের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বড় বিজয় পেল হিজবুল্লাহ। আপনারা সবাই জানেন যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে সেটি খুব ভালোভাবে নেয়নি ইসরায়েল। এই চুক্তির মধ্যে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকলেও চুক্তির সম্পাদনের প্রথম দিন থেকেই তেল আবিব লঙ্ঘন করা শুরু করেছে। মানে লেবাননে উপর্যুপরি হামলা চালাচ্ছে, গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ বসে নেই। হিজবুল্লাহ প্রতিনিয়ত প্রতিরোধ করে যাচ্ছে, আগ্রাসী দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। ১৯৮২ সালে ইরানের প্রক্সি অ্যালাই হিসেবে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বড় সফলতা পেয়েছে সাম্প্রতিক সময়ে, বা আজকের যে ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা তো নিশ্চিত করেই বলা যাচ্ছে যে গত কয়েক দশকের মধ্যে হিজবুল্লাহর শক্তিমত্তা বেড়েছে। হিজবুল্লাহ আগের চেয়ে যুদ্ধক্ষেত্রে অনেক দক্ষ এবং পারঙ্গম হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। গাজায় ৬ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠা ইসরায়েলি সামরিক বাহিনীর ৫২তম ব্যাটালিয়ন দক্ষিণ লেবাননে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। হিজবুল্লাহর এক প্রাণঘাতী হামলায় ব্যাটালিয়নের প্রধান কমান্ডার এবং আরো ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের কাফর তিবনিত এলাকার কাছে রাতভর চলা এক অভিযানে এই ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন সেই নিপীড়ক কমান্ডার যিনি হামলা করে গাজায় রজব নামে এক শিশুকে হত্যা করেছিল, এটি আলোচিত হত্যাকাণ্ড। দর্শক, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল দোর গেদালিয়া বিন সিমহন। তিনি ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীনস্থ ৫২তম ব্যাটালিয়নের শীর্ষ কর্মকর্তা ছিলেন। মধ্যরাতের পর একটি বিশেষ অভিযান চলাকালীন তাদের মার্কাভা ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে, তবে ট্যাঙ্কটিতে কোনো আত্মঘাতী ড্রোন নাকি অন্য কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি। সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর জন্য এটিকে অন্যতম বড় ও গুরুতর ক্ষয়ক্ষতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নিহত লেফটেন্যান্ট কর্নেল বেন সিমহনের এই ৫২তম ব্যাটালিয়নটি আন্তর্জাতিক মহলে চরম বিতর্কিত এবং সমালোচিত। ২০২৪ সালের জানুয়ারিতে গাজা সিটির তেল আল হাওয়া এলাকায় ৬ বছরের শিশু হিন্দ রজব ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যার পেছনে এই ব্যাটালিয়নের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে তথ্য পাওয়া যায়। সে সময় ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে গাড়ির ভেতরে হিন্দ রজবের পরিবারের সব সদস্য মারা যান। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ছোট্ট হিন্দ চারপাশ জুড়ে স্বজনদের লাশের স্তূপের মাঝে আটকা পড়ে। অবরুদ্ধ অবস্থা থেকে জরুরি সেবা বিভাগে ফোন করে কান্নাকাটি ও আকুতি জানিয়ে সে বলেছিল, ওরা আমাকে নিতে আসছে, প্লিজ আমাকে বাঁচান। তাকে উদ্ধার করতে যাওয়া একটি অ্যাম্বুলেন্সেও পরে সরাসরি ট্যাঙ্ক থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে ২ উদ্ধারকর্মী প্রাণ হারান। ঘটনার ১২ দিন পর হিন্দ রজব, তার পরিবার এবং ২ উদ্ধারকর্মীর পচনশীল মরদেহ উদ্ধার করা হয়। অডিও রেকর্ডিং এ ধারণ করা শিশুটির সেই করুণ আর্তনাদ বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছিল। বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন এবং আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুক্ত উৎস তদন্ত উঠে আসে যে হিন্দ রজব ও উদ্ধারকারী দলের উপর হামলার সময় ওই এলাকায় এই ৫২তম ব্যাটালিয়ন এবং ৪০১তম ব্রিগেডের ট্যাঙ্কগুলোই অবস্থান করছিল। পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের দায়ে ব্যাটালিয়নের তৎকালীন ও বর্তমান সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়। তবে বরাবরের মতোই ইসরায়েলি সামরিক বাহিনী এই হত্যাকাণ্ডে নিজেদের দায়কে অস্বীকার করে।
দর্শক, ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই 52তম ব্যাটালিয়নটি তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা ও লেবাননে যুদ্ধ মিলিয়ে লেফটেন্যান্ট কর্নেল বেন সিমহন হলেন এই ব্যাটালিয়নের চতুর্থ কমান্ডার, যিনি নিহত বা মারাত্মকভাবে আহত হলেন। এর আগে 3 জন কমান্ডার ছিলেন, তারা নিহত হয়েছেন। এর আগের 3 জন কমান্ডার গাজা সিটি, জাবালিয়া ও তেল আল হাওয়ায় তীব্র লড়াইয়ের সময় গুরুতর আহত হয়ে রণক্ষেত্র ছাড়েন এবং পরবর্তীতে তারা নিহত হন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গাজায় এ পর্যন্ত 73,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার সিংহভাগই নারী ও শিশু। লাখো মানুষের হতাহত ও চরম মানবিক সংকটের পর 2025 সালের 10 অক্টোবর থেকে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে তা সত্ত্বেও লেবানন ও গাজা সীমান্তে বিচ্ছিন্ন সংঘাত, হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধ এবং দুই পক্ষের মধ্যে চুক্তি লঙ্ঘনের অভিযোগ ও রক্তাক্ত সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমরা যে ধরনের মর্মান্তিক ঘটনা দেখেছি, এই মর্মান্তিক ঘটনার দায় কমান্ডার সিমহন কোনোভাবেই এড়াতে পারেন না, কারণ ওই সময় কমান্ডার সিমহন এই ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছিলেন। বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে হিন্দ রজবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। কতটা মর্মান্তিক ঘটনা যে উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে উদ্ধার করতে এলেও উদ্ধার তো করতে পারেনি, বরং তারাও নিহত হয়েছে। শুধুমাত্র অডিও রেকর্ড ছিল প্রমাণের উৎস। হিন্দ রজবের সেই রেকর্ডটি যদি না থাকতো, তাহলে পৃথিবীর মানুষ জানতেই পারতো না যে কতটা নৃশংস ইসরায়েলের বাহিনী। যদি শতবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা যায়, তবুও তার অপরাধ এবং তার শাস্তি কোনোভাবেই শেষ হবে না। দর্শক, আমরা গত কয়েক দশক ধরে কি দেখে এসেছি যে ইসরায়েলের বাহিনী এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদ একদম নিশ্চিত হয়েই প্রতিরোধকামী এইসব প্রক্সি অ্যালায়ের নেতৃত্বকে হত্যা করেছে। আমরা যদি হামাস নেতা ইসমাইল হানিয়া থেকে শুরু করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর কথা বলি, একই ঘটনা ঘটেছে। তারা তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে আগে তথ্য নিয়েছে যে ওই নেতা বা ওই গোষ্ঠীর এইসব নেতা, মানে তাদের তালিকা অনুযায়ী যারা ছিলেন, তারা কোথায় আছেন, কোন দুর্গে আছেন, কোন ভবনে আছেন, এভাবে চিহ্নিত করে করে হত্যা করা হয়েছে। প্রায় ডজন খানেক নেতাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যা করেছে ইসরায়েলের বাহিনী। সর্বশেষ সিনওয়ারের কথা তো আপনাদের মনেই আছে, একটি ভিডিও ব্যাপক আলোচিত হয়েছে সিনওয়ারকে হত্যার। তো এভাবে গোয়েন্দা তথ্যে ব্যাপক সফলতা পায় ইসরায়েলি বাহিনী। এই প্রথম আমরা দেখছি যে হিজবুল্লাহ ঠিক শিশু রজব হত্যাকাণ্ডের কথা স্মরণে রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমান্ডার সিমহনকে হত্যা করলো। মানে রাতভর অভিযান চালিয়ে টার্গেট করে সিমহনকে তারা দুনিয়ার সফর শেষ করলো। এটা হিজবুল্লাহর জন্য একটা বড় সাফল্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা, পেন্টাগনের কর্মকর্তারা এবং মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা বলছেন যে হিজবুল্লাহ প্রতিষ্ঠার ৪৫ বছরের মধ্যে এটি তাদের বড় সাফল্য। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ বড় বড় অভিযান করে ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাচ্ছে। বিশেষ করে পশ্চিম, দক্ষিণ এবং উত্তর সীমান্তে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। বিপরীতে আমরা দেখছি যে ইসরায়েলের বাহিনী নির্বিচারে লেবাননের বিভিন্ন মফস্বল এরিয়ায় গ্রামগঞ্জে ঢুকে নারী, পুরুষ, বৃদ্ধদের হত্যা করছে নির্বিচারে, যারা যুদ্ধের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রিয় দর্শক, তো ৪৫ বছরের মধ্যে এই প্রথম একটা সাফল্য পেল। এটাকে যদি প্রতিশোধ হিসেবে দেখা হয়, তাহলে নিশ্চয়ই বড় প্রতিশোধ নিল গাজা হত্যাকাণ্ডের। রজবের সেই মৃত্যুর অডিও যেভাবে বিশ্বের মানবিক মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি হিজবুল্লাহ এই ধরনের অভিযান করে একটা বড় প্রতিশোধই নিল। তো আপনারা জানেন যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়েছে। পাশাপাশি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও একটি চুক্তি একদিন আগেই স্বাক্ষরিত হয়েছে। কিন্তু চুক্তির পরেও ইসরায়েল অব্যাহতভাবে হামলা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে হিজবুল্লাহ বসে নেই, তারাও প্রত্যাঘাত বা প্রতিরোধ করছে।
এই প্রতিরোধের মধ্যেই হিজবুল্লাহ তাদের মতে এই ধরনের বড় সাফল্য পেল। আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা কোনো পক্ষেই আমরা হতাহত চাই না, মৃত্যু চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই মুজলুমের বিজয় আর নিপীড়কের পরাজয়। সুতরাং ইতিহাসে সাক্ষ্য দেবে যে নিপীড়করা এভাবে পরাজিত হচ্ছে, যারা নিপীড়ন করে দিন শেষে তাদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায়। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? হিজবুল্লাহর এই অভিযানকে কিভাবে দেখছেন সেটা জানতে চাই। ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।